বাবা, হাঁটতে হাঁটতে কতটা চলে এলাম। এইবার কিন্তু আমার ভয় করছে। ভয় করছে কেন? হাঁটা চলা করা শরীরের পক্ষে কত ভালো সেটা জানো? সেটা তো ঠিক আছে, হাঁটতে হাঁটতে কতটা গভীর জঙ্গলে চলে এসেছি সেটা দেখো। এইবার যদি বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলি তখন কি হবে? তখন আর কি হবে, এই জঙ্গলে দুজনে মিলে থাকবো। আচ্ছা, তাই বুঝি। আর খাবো কি? কেন? জঙ্গলের এই বিশুদ্ধ বাতাস আর ফলমূল, আর কপাল ভালো থাকলে যদি কোনো গুপ্তধন পেয়ে যাই, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। কি বলো? ধুর, তুমি যে কি বলো না। গুপ্তধন আবার সত্যি সত্যি হয় নাকি? সে তো রূপকথার কাহিনী। কে বলেছে রূপকথার কাহিনী? তাহলে কি আমাদের রাজ্যের এক সাধারণ চাষি এমনি এমনি জমিদার হয়ে গেল? জমিদার মানে আমাদের বিনোদ কুমার বাবু? হ্যাঁ, তুমি জানো না, উনি তো গুপ্তধন প্রাপ্ত। তাই নাকি? এই, কোথায় পেলেন গো এই গুপ্তধন? বলো না। শুনবে? শোনো তাহলে। না, এইভাবে থাকা যায় নাকি? ছোট্ট একটু গোয়াল ঘরের মতো বাড়ি, এই বাড়িতে আর একসাথে থাকা যায় না। হ্যাঁ, সেটাই তো। আমাদের বাচ্চা কাচ্চা আছে, কিছুদিন পর তারা বড় হবে, পড়াশোনা করবে, তাদেরও তো একটা ঘর লাগবে নাকি? এই একটুখানি ঘরে তারা পড়াশোনাই বা করবে কোথায়, আর থাকবেই বা কোথায়? তুইও যে বলছিস মেজো, এই ঘরে পা ফেলার জায়গা নেই, আবার পড়াশোনা। আমি তো বাবা এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। দাদা, তাহলে তোরা কি চাইছিস? এই ভাঙা কুড়ে ঘরটা থেকে মুক্তি চাইছি। এই বাড়িটাতে তো আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই বাড়িটা ভেঙে গুড়িয়ে দিই। কি বলছিস দাদা? এটা আমাদের বাবার ভিটে। তুই তো জানিস বাবা কত কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিল। এই বাড়িটা তুই ভেঙে দিতে বলছিস? তো ভেঙে দেবে না তো কি? এই ভাঙা স্যাঁতস্যাঁতে বাড়ি আগলে পড়ে থাকবে? বড় বৌদি, তুমি হয়তো জানো না বাবা কতটা কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িটা তৈরি করেছিল। এই বাড়ি আমি কিছুতেই ভাঙতে দেব না। আচ্ছা, এই বাড়িটাকে যদি আমরা একটু ঠিক করে নেই, তাহলেই তো আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। তোকে কি আর সাধে গাধা বলি? চারিদিকে তাকিয়ে দেখ, এই বাড়ির যা পরিস্থিতি, এই বাড়ি ঠিক করতে যা টাকা লাগবে তা দিয়ে একটা নতুন বাড়ি হয়ে যাবে। অনেক হয়েছে, এইবার আসল কথাটা বলো দেখিনি। দেখ বিনোদ, তুই যখন চাইছিস না এই বাড়িটা ভাঙা পড়ুক, তখন তুই এক কাজ কর, তুই ছোট বৌমাকে নিয়ে এই বাড়িতেই থেকে যা। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আর মেজো কেউই চাই না এই বাড়িতে আর থাকতে। কিন্তু তোরা কোথায় যাবি দাদা? কিরে মেজো, বল বিনোদকে। দেখ বিনোদ, নদীর ওপারে বাবার তো 2 বিঘা জমি আছে। আমি আর দাদা ঠিক করেছি আমরা ওখানে বাড়ি করে চলে যাব। আর তুই যখন যেতে চাইছিস না, তুই তবে এখানেই থাক। তোরা তাহলে চলে যাবি? আমরা সবাই তাহলে আলাদা হয়ে যাব? আরে আলাদা কেন হব? নদীর এপার আর ওপার, যখন ইচ্ছে হবে নদী পার হয়ে বৌমাকে নিয়ে চলে আসবে। আর একটা কথা, এই বাড়িটার ভাগ যেমন আমরা ছেড়ে দিলাম, তোকেও কিন্তু এই জমিটার ভাগ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে মানে? এই বাড়িটার ওপর যেমন আমাদের আর কোনো অধিকার থাকবে না, তেমনি ওই জমিটার ওপরেও তোর আর কোনো অধিকার থাকবে না। এই যে, এই দলিলটা আমি বানিয়েই এনেছি, তুই এটাতে একটা টিপছাপ দিয়ে দে দেখিনি। এটা তুই কি বলছিস দাদা? এটা আমাদের সবার বাবার ভিটে। আমার থেকে অনেক অনেক বেশি তোদের এই বাড়িটার প্রতি অধিকার। এই কাগজে ছাপ দিলেই কি সেই অধিকার চলে যায়? আচ্ছা, সেসব না হয় ঠিক আছে, তুই নে, এবার ছাপটা দে। গৌরগঞ্জ গ্রামের এক ছোট্ট নদীর তীরে 3 ভাই তাদের 3 বউকে নিয়ে বসবাস করত। বড় ভাই সুনীল আর মেজো ভাই কমল ছিল খুবই ধূর্ত প্রকৃতির মানুষ, আর ছোট ভাই বিনোদ ছিল ঠিক তাদের বিপরীত,
সরল সাদাসিধে নরম মাটির মানুষ। বিনোদকে ঠকিয়ে তারা তাদের বাবার ফাঁকা জমিটা নিজেদের নামে করে নেয়, আর বিনোদকে দেয় সেই ভাঙা কুঁড়ে ঘর। বিনোদের স্ত্রীও ছিল ঠিক বিনোদেরই মতনই সাদাসিধে। কিরে ছোট, রান্না হলো? এই তো দিদি, কুমড়োর ছক্কাটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রান্নাটা সেরে নিয়ে আমার ঘরটা ঝাড়ু দিয়ে দিবি। আর আমার অনেকগুলো কাপড় পরে আছে, সেগুলো একটু পরে এসে কেচে দিবি। দিদি, আমি সব করে দেব, কিন্তু তোমরাও তো আমার সাথে একটু হাতে হাত মেলাতে পারো। এত কাজ একসাথে আমি সামাল দিতে পারবো না। এই, তুই কি বলছিস? আমরা কেন হাত মেলাবো? আমাদের স্বামীরা সংসারে অনেক বেশি টাকা দেয়। আর তোর বর মানে ছোট ঠাকুরপো তো সংসারে কম টাকা দেয়, তাই তোকে তো খেটে খুঁটেই সেই টাকা শোধ করতে হবে। বল, নে নে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে বাকি কাজগুলো করে ফেল। ছোট ভাই কম উপার্জন করার কারণে দুই বউ মিলে ছোট বউকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। এইভাবেই কাটতে থাকে বেশ কিছুদিন। তারপর একদিন দুই ভাই নদীর ওপারে তাদের বাবার জমির একধারে দুটো বাড়ি করে সেখানে চলে যায়, আর জমির বাকি অংশ তারা অন্য এক বণিকের কাছে বিক্রি করে দেয়। এই নাও, ধরো, এই মুড়ি বাতাসাটুকু খেয়ে নাও। প্রতিদিন সবাই একসাথে বসে সকালের খাবার খাই। আজকে দাদারা বাড়িতে নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে গো। সত্যি গো, আমারও আজ সকাল থেকে মনটা ভালো নেই। রান্না বান্না যা করার সব তো আমিই করতাম, দিদিরা তো তেমন কিছুই পারতো না। জানি না কি করে সব সামাল দিচ্ছে। দাদা অন্তপ্রাণ বিনোদের দাদাদের জন্য মনে বড় কষ্ট হতে থাকে, কিন্তু তার দাদারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরে মনে মনে ভীষণ আনন্দ পায়। বিনোদের দাদারা সেই জমি বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়ে তারা দুই ভাই সবজির আড়ত খোলে। বড় বউ মেজ বউ বাড়িতে কাজের জন্য দাসী রাখে। বেশ সুখেই তাদের দিন কাটছিল, কিন্তু বিপদ এলো বিনোদের কাঁধে। রাজ্যে প্রচণ্ড খরা হওয়ার কারণে বিনোদের জমির সব ফসল নষ্ট হয়ে যায়। এবার আমি কি করব ঈশ্বর? কিভাবে এই সংসার চালাবো? সব ফসল যে নষ্ট হয়ে গেল। হে ঈশ্বর, এ তুমি আমায় কোন শাস্তি দিচ্ছ? ওগো, তুমি কেঁদো না, এসব কিছু আমাদের কপালেই লেখা ছিল। আমি বলি কি, যে তুমি একবার তোমার দাদাদের কাছে যাও। তোমার দাদারা নিশ্চয়ই তোমার এই বিপদের কথা শুনে তোমার পাশে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ গিন্নি। দাদারা আমার এই দুঃখের কথা শুনে ঠিক আমার পাশে দাঁড়াবে। আমি আজই একবার দাদাদের কাছে যাব। বলছি, আমিও তোমার সাথে যাব। অনেক দিন হয়ে গেল দিদিদের সাথে দেখাও হয় না, একবার গিয়ে দেখাও করে আসবো। ঠিক আছে, যাবে যখন বলছো, চলো তাহলে। বিনোদের এই দুঃখের দিনে তার দাদারা কি তাকে সাহায্য করবে, নাকি অন্য কোনো রহস্য বিনোদের জীবনে অপেক্ষা করছে? জানতে হলে অবশ্যই এই গল্পের পরের পর্বে নজর রাখতে হবে।